আমরা প্রথম দফার নির্বাচন নিয়ে আরও খবরাখবর জানতে চাই। এই পর্যায়ে আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র নীলাভ বন্দ্যোপাধ্যায়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে এবং শুরুতেই জানতে চাই আপনার কাছে যে এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এই নির্বাচন কেমন ছিল? আর যেটা বলা হচ্ছে নানা দিক থেকে, নানা সমীক্ষায় যে আবারও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, এই বিষয়টা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না দেখুন, আমি প্রথমত নমস্কার জানাচ্ছি আপনাদের সকল দর্শকদের এবং সালাম জানাচ্ছি। আজকে ভারতবর্ষের লোকসভা নির্বাচনের প্রথম ফেজে নির্বাচন ছিল। সেই নির্বাচনে প্রায় 60% মতদাতা তাদের মতদান করেছেন এবং তার মধ্যে রেকর্ড পরিমাণে মতদান হয়েছে। ত্রিপুরায় 80%-এর বেশি মতদান হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ ইঙ্গিত এবং আমরা বলছি প্রথম দফায় 102টি লোকসভার সিটে নির্বাচন হয়েছে। তার মধ্যে 80টিরও বেশি সিটে জাতীয় কংগ্রেস এবং তার জোট সঙ্গীরা জিতবে। এবং দ্বিতীয়ত যেটা বলছেন আপনারা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী জাতীয় কংগ্রেসের জয়লাভ নিয়ে। যদি আমরা বলি যে এই নির্বাচন নিয়ে যেটা বলা হচ্ছে বা বিভিন্ন সমীক্ষার সমীকরণ দেখে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী আবারও আসতে যাচ্ছেন, এই বিষয়ে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। না না দেখুন, ভারতবর্ষের মধ্যে অনেকগুলো রাজ্য আছে, অনেকগুলো অঙ্গরাজ্য আছে, অনেকগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ফলে এখানে ওইভাবে হয় না, এক একটা রাজ্যের ইকুয়েশন এক রকম। যেমন আপনারা দেখুন, আজকে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সন্ত্রাস হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের যিনি মন্ত্রী রয়েছেন এখানকার রাজ্যের মন্ত্রী, তার নেতৃত্বে হচ্ছিল। সেখানে জনগণ প্রতিরোধ তৈরি করে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ভোট দিয়েছে। তো সুতরাং আমরা আবারও বলছি, সমীক্ষা যাই বলুক, যিনি যা দাবি করুন, সমীক্ষা ধ্রুবশক্তি হয় না। এবং ভারতবর্ষ বা অন্যান্য যে সমস্ত উপমহাদেশের দেশ আছে, বিশেষ করে বাংলাদেশ দেশগুলো যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই আমরা বলছি যে সমীক্ষা শেষ কথা না, জনগণই শেষ কথা বলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। দর্শক, আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন আমাদের আমাদের কলকাতা প্রতিনিধি শুভ শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আপনি কলকাতা রাস্তায় দাঁড়িয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি আপনাকে। সংক্ষেপে জানতে চাই প্রথম দফার নির্বাচন কেমন হলো? দেখুন, প্রথম দফা নির্বাচন আমি বলবো পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে বলে শান্তিপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গে যে ধরনের ভায়োলেন্স হয়, প্রথম দফা নির্বাচন সেক্ষেত্রে শান্তিপূর্ণ। কিন্তু আমি শুনছিলাম আমাদের দুজন গেস্টের বক্তব্য, তারা কিন্তু একটা জিনিস বারবার এড়িয়ে যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের এই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার যে কেন্দ্রে নির্বাচন হলো, এই কেন্দ্রগুলোর নির্বাচনের একটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য একটা বড় স্বার্থ লুকিয়ে আছে। কারণ এই কেন্দ্রের যে সাংসদ, বিধায়ক রয়েছে, তাদের রিপোর্টের উপরেই কিন্তু মূলত নির্ভর করবে তিস্তার পানি চুক্তি হবে কিনা। কেন্দ্র বা রাজ্য যারাই কেন্দ্র থেকে রিপোর্ট পাঠাবে, যারাই সিদ্ধান্ত নেবে যে তিস্তার চুক্তি হবে কিনা, সেটা কিন্তু এই এই কেন্দ্রের আজকের যে নির্বাচন হলো, এখানকার যারা প্রার্থী ছিল তারা যারা জিতে আসবে, সেই দলের যে এজেন্ডা, তার উপরে কিন্তু নির্ভর করবে তিস্তার ওয়াটার শেয়ারিং চুক্তি হবে কিনা আদৌ। এবং সেইটাই কিন্তু বারবার যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছে। একটা জিনিস ভুললে চলবে না, 26 সালে কিন্তু গঙ্গার পানি চুক্তিও রিনিউয়াল আছে। এবং এই সময় এই যে ভোট, সেই ভোট কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এবং সেটাই কিন্তু কোনো রাজনৈতিক দলের যা নেতৃত্বরা সকাল থেকে দেখলাম না তারা কেউ মুখে এনেছে, প্রচারের সময় তারা কেউ মুখে এনেছে, প্রচারের সময় বাংলাদেশকে পানি দেওয়া যাবে না সেটা বলে তারা কিন্তু বারবার প্রচার করেছে যে এলাকার মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপের জন্য, যারা এলাকার মানুষের কাছে এই তিস্তার পানি খালের মাধ্যমে নিয়ে এসে এখানকার মানুষের সেচের জন্য জল দিতে পারে, এখানকার খাবার পানির ব্যবস্থা করতে পারে, কিন্তু বাংলাদেশ যেন পানি দিতে না হয়, মানুষের কাছে ভোট পাওয়ার জন্য তারা ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশকে শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরও বিশ্লেষণ জেনে নিব। লোকসভা নির্বাচন নিয়ে বিশ্লেষণ তুলে ধরার জন্য এ পর্যায়ে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ। জনাব প্রসেনজিৎ ঘোষ, আজকের প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে এবং মণিপুরে সংঘাত হয়েছে এবং এই সংঘাতে তৃণমূল এবং বিজেপির নেতারা একে অপরকে দোষারোপ করছেন। আপনার বিশ্লেষণটা কি? কেন ঘটলো এই সংঘাত? দেখুন, একটা সময় ছিল উত্তরপ্রদেশ, বিহার,
সেখান থেকে রাজনৈতিক সন্ত্রাসের কথা শোনা যে, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গে বিগত এক দশকের উপরে আমরা দেখছি কি নির্বাচন মানে একটা রক্তক্ষয়ী সন্ত্রাস। সন্ত্রাস ছাড়া নির্বাচন পশ্চিমবঙ্গে হয় না, এরকম একটা পরিস্থিতি পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাঙালি হিসাবে লজ্জিত যে শাসক দল যারা রয়েছে তারা স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স ক্রিয়েট করছে। আজকে আমরা দেখতাম একটা সময় নির্বাচনের আগে পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ওয়ারেন্ট যেগুলো থাকতো সেগুলোকে এক্সিকিউট করতো, নটোরিয়াস ক্রিমিনালদের জেলে ঢোকাতো। আর এখানে দেখছি আমরা শাসক দলের ক্ষেত্রে তারা অ্যাবসকন্ডেন্ট দেখিয়ে দিচ্ছে, আর বিরোধী কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব বা দুষ্কৃতি যদি থেকে থাকে তাদেরকে অ্যারেস্ট করছে। যে রাজ্যে যে রাজ্যে বোম ভেবে খেলতে গিয়ে শিশুদের প্রাণ হারায়, সেই রাজ্যে সন্ত্রাসবিহীন নির্বাচন হওয়া খুব কঠিন। সরকারের ইচ্ছা না থাকলে এই সন্ত্রাস কখনো থামবে না। পাশাপাশি মণিপুরে যেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই মণিপুরের যে আবহ, কুকিজ এবং মেইটিদের যে দাঙ্গা, এই দাঙ্গার বীজ প্রথম হয়েছিল 1982-তে। তারপরে আমরা দেখেছি 1993-তে 106 দিন মেইটি এবং কুকিজের যে দাঙ্গা, সেই দাঙ্গা আমরা দেখেছি, এবং গত বছরেও আমরা দেখলাম। তো জনাব প্রসেনজিৎ ঘোষ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য, আপনার মূল্যায়নের জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হয়ে আপনার কাছ থেকে ভারতের চলমান লোকসভা নির্বাচন সম্পর্কে আরও মতামত বা বিশ্লেষণ জেনে নিব। ধন্যবাদ জানাচ্ছি আপনার মতামতের জন্য।